আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন পদত্যাগ করেছে। আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি এই প্রশ্নটাই করেছিলাম যে ৭ই জানুয়ারি নির্বাচনের পেছনে প্রধান যে কুশীলব এই নির্বাচন কমিশন, যারা হাসিনা সরকারকে আরও ৫ বছর ক্ষমতায় থাকার জন্য ম্যান্ডেট জোগাড় করে দিয়েছিল অনৈতিকভাবে, সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেউ কিছু বলছে না কেন? আর তারাই বা কেন আত্মসমালোচনা করে জনগণের কাছে ক্ষমা চাইছে না? সেটা বলার দুদিনের মাথায় সাংবাদিকদের ডেকে সাংবাদিকদের কাছে নিজেদের মহামূল্যবান বক্তব্য দেওয়ার পর সিইসি হাবিবুল আওয়াল উনি পদত্যাগ করেছেন এবং ওনার সঙ্গে আরও 4 জন যারা ছিলেন নির্বাচন কমিশনার, তারাও পদত্যাগ করেছেন। অনেকে হয়তো বলবেন যে দেশ একটা রাহুমুক্ত হয়েছে। আমি কিন্তু সেভাবে বলবো না। দেশ রাহুমুক্ত যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন চোরের মতো লেজ গুটিয়ে, সেদিনই রাহুমুক্ত হয়েছেন। এরা আসলে তেমন কিছু ছিল না, এরা তাদের চাকর বাকরের মতোই ছিল। শেখ হাসিনা যেভাবে চাইতেন এরা সেভাবেই কাজ করতেন এবং সেটা করেই তারা এক ধরনের তৃপ্তি অনুভব করতেন। ওই যে চাকর বাকরা যেরকম হয় আর কি, প্রভু আদেশ করেছেন, ওনারা সেটা পালন করেছেন, এই ছিল এদের ক্যারেক্টার। তো ওরা চলে গেছেন, খুব ভালো। প্রশ্ন হলো, আমি যে কথাটা বলতে চাচ্ছি, ওনারা ছিলেন কেন? এ লোকগুলো তো শিক্ষিত, এক একজন সচিব ছিলেন, সব বড় আর্মি ছিলেন, আর্মি অফিসার ছিলেন, কেউ কেউ বিচারক ছিলেন। তো তারপরে অবসর জীবনে এসে এই নির্বাচন কমিশনের মতো এমন একটা পদে কেন এলেন, যেখান থেকে চলে যাওয়ার পর তাদের প্রতিদিন তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে অপমানের সম্মুখীন হতে হয়? আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, একটা দুটো অভিজ্ঞতার কথা বলি। এই নির্বাচন কমিশন দায়িত্বে আসার পর বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন, রাজনীতিবিদদের সঙ্গে বলেছেন, সুশীল সমাজের সঙ্গে বলেছেন, আইনজীবীদের সঙ্গে বলেছেন, সাংবাদিকদেরকে আহ্বান করেছেন, নানাভাবে বসেছেন। তো ওনারা আমাকেও দুবার ডেকেছিলেন, আমি দুবার গিয়েছিলাম, ওনাদের আহ্বানে সাড়া দিয়ে গিয়েছিলাম এবং প্রতিবারই আমি যে কথাটা তাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আপনারা নির্বাচন কমিশনে এসেছেন, কি করতে হবে সেটা আপনারা আপনাদের আগে যারা ছিলেন, 2018 নির্বাচন যারা করেছেন, 2014 নির্বাচন যারা করেছেন, তাদের কাছ থেকে শিক্ষা নিন। কীভাবে শিক্ষা নেবেন? যে তারা যে কাজটা করে মানুষের কাছে ঘৃণিত হয়েছেন, আপনারা প্লিজ সেই জিনিসটা রিপিট করেন না। সেটা যদি আপনারা রিপিট করেন তাহলে আপনাদের পরিণতিও সেটাই হবে। আমি মোটের উপরে এই কথাগুলি বলেছিলাম, কিন্তু তারা কি করেছেন? সেই কাজগুলি রিপিট করেছেন। 2014 এবং 2018-তে যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছেন। তারা তবু তো 5 বছর ছিলেন, এরা 2.5 বছর ছিলেন। এই গ্রুপ, এই নির্বাচন কমিশন 2.5 বছর ছিলেন। 2.5 বছরে তারা কিন্তু সমপরিমাণ ঘৃণা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার আগে আমি এখন নির্বাচন কমিশন সময় বাকি আলাপটুকু করবো, তার আগে উনি কিছু জ্ঞান দিয়ে গিয়েছেন জাতির কাছে। জ্ঞানটা কি? উনি 1973 সাল থেকে নির্বাচনগুলিকে বিশ্লেষণ করেছেন এবং ওগুলো একটা মূল্যায়ন করার চেষ্টা করেছেন। উনি যে কী করেছেন সেগুলো আপনাদের টুকটাক করে একটু আমি বলতে চাই। 1973 সালে যে প্রথম নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচন নিয়ে বিতর্ক ছিল বলে মন্তব্য করেছেন। 79-87 সালের নির্বাচন সামরিক শাসন আমলে হয়েছে এবং এই ফলাফল নিয়ে বিতর্ক ছিল বলেছেন। ওনার বিবেচনায় আরও বলেছেন 91 নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। 96 এবং 2001 সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা স্থূল কারচুপির সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছিল। মানে ওনারা বলতে চাচ্ছেন 91, 96 এবং 2001 এই 3টা নির্বাচনকে ওনারা মোটামুটি ভালো নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। উনি 2008 নির্বাচনকে বলেছেন এটা নাকি বিতর্কের ঊর্ধ্বে ছিল না। 2014, 18 এবং 24 এই নির্বাচন সম্পর্কে ওনার মূল্যায়ন হলো এই 3টা নির্বাচন নাকি
সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে, যে ভালো। 14 নির্বাচন বলেছেন, এটাতে অনেক দলে অংশ নেয় নাই। এই নির্বাচনও 2024 সালের মতো অন্তর্ভুক্তিমূলক ছিল না, মানে ইনক্লুসিভ নির্বাচন হয় নাই। 2014-তে হয় নাই, 2024, এগুলো তো ওনাদের বক্তব্য, মানে হাবিবুল আওয়াল সাহেবের। এবং 2018 নির্বাচনে বিএনপি অংশ নেয়, আসন পেয়েছিল মাত্র 6টি, পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল 258টি। তারপর উনি বলেছেন যে মন্তব্য নিষ্প্রয়োজন, মানে উনি কোনো মন্তব্য করতে চাচ্ছেন না 2018 নিয়ে। কেন মন্তব্য করছেন না ভাই? লজ্জা পান? আপনার প্রভুর সমালোচনা করতে লজ্জা পান? ভাই, প্রভু তো পলাইছে লেজ গুটাইয়া, এখনও লজ্জা কিসের? স্বীকার করেন মন্তব্য নিষ্প্রয়োজন, ভদ্রতা দেখাচ্ছেন না। তারপরে আর কি বলেছেন? যে 2024 নিয়ে নির্বাচন অন্তর্ভুক্তমূলক হয়নি। ভালো কথা, এটা আত্মস্বীকারোক্তি। কিন্তু অন্তর্ভুক্তিমুক্তমূলক নির্বাচন হয়নি, সেই নির্বাচন আপনি করতে গেলেন কেন? এই প্রশ্নের জবাব কী দেবেন আপনি? উনি একটা অজুহাত দাঁড় করেছেন। উনি বলছেন যে নির্বাচন স্থগিত বা বাতিল করে দেওয়ার মতো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না, সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করেছেন। উনি কমিশনকে দোষারোপ করেছেন যে তারা কেন নির্বাচন বাতিল করে দেয় না। উনি বলতে চাচ্ছেন এটা নির্বাচন বাতিল করে দেওয়া যায়নি। এবং ওনারা তাহলে কেন ছিলেন? ওনারা পদত্যাগ করতে পারতেন। উনি বলছেন অতীতে কখনোই কোনো কমিশন নির্বাচন বাতিল করে দিয়ে পদত্যাগ করেননি, যেহেতু অতীতে কেউ করে নাই, অতএব আমিও করি নাই। বাহ, কি সুন্দর যুক্তি, কি সুন্দর যুক্তি। অতীতে অনেকগুলি ভৃত্য ছিল, তারা মালিকের পা চেটেছে, অতএব আমিও মালিকের পা চেটেছি, হয়ে গেল যুক্তি। মানে এই লোকগুলি সচিব ছিল কীভাবে, এটা আমি বুঝি না। অসাধারণ যুক্তি দিল। আমি একটা কথা বলি, আপনারা কি করতে পারতেন? আপনারা তো পথ খুঁজে পাচ্ছেন না, কি করতে পারতেন? আপনারা করতে পারতেন। যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, যখন দেখলেন যে প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে আসছে না, আপনারা বলতে পারতেন যে প্রধান বিরোধী দলগুলো না আসলে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। সংবিধান যাই বলুক, আইন যাই বলুক, এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং যে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা থাকব না। আপনি বলতে পারতেন। এটা বলে আপনি পদত্যাগের হুমকি দিতে পারতেন, বলতে পারতেন যে তারা না আসলে আমি তাদেরকে আনার ব্যবস্থা করুন। সরকারকে আপনি চাপ দিতে পারতেন যে আপনার বিরোধী দলকে নির্বাচনে আনার ব্যবস্থা করুন। কীভাবে আনবেন আপনার ব্যাপার। যদি বিরোধী দলের নির্বাচনে না আসে, তাহলে আমরা এই নির্বাচন অনুষ্ঠান করব না, আমরা পদত্যাগ করব। সরকার অন্য কাউকে আনতো, তার আরও ভিত্তি নিয়ে আসতো, কিন্তু আপনার পদত্যাগ করার হুমকিটা দিতে পারতেন। আপনি দেননি। কেন দেননি? দেখুন, সেই তো পদত্যাগ করলেন, আপনি তো মেয়াদ পূর্ণ করলেন না। আপনি তো মেয়াদ পূর্তির আগেই পদত্যাগ করলেন। তাহলে আগেই আপনি ওই সময় করতেন, আপনি জানুয়ারির আগেই করতেন পদত্যাগ করার কথা বলতেন, আপনি কী ক্ষতিটা হতো? তাহলে জাতি আপনাকে স্মরণ রাখত। জাতি বলতো এই লোকগুলো কোনো প্রহসনে নির্বাচন করতে রাজি হয়নি। কিন্তু সেই সাহস তখন আপনারা দেখাননি। কেন দেখাননি? অনেকে বলে থাকে দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে আপনারা লোভের কারণে দেখাননি। আপনি গাড়ি পেয়েছেন, BMW গাড়ি পেয়েছিলেন। আজকে দেখলাম তো সেই যাওয়ার সময় BMW গাড়িটা ছেড়ে রেখে আপনি একটা নর্মাল পুরনো গাড়ি থেকে চলে গেছেন। সেই তো আপনি গেলেন, আপনি কিন্তু পারতেন এই কাজটা করতে, কিন্তু সেই কাজটা আপনি করেননি। আপনি লোভে পরে করেননি। ভাবলেন ঠিক আছে, যতদিন পারি BMW-তে চড়ি, যতদিন পারি একটা সাংবিধানিক পদে থেকে কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা পাই। আপনি এটা চেয়েছেন। আসলে আপনি লোভী। আপনার খুবই তুচ্ছ একটা ঘটনার জন্য, তুচ্ছ কিছু অর্থনৈতিক লোভের জন্য আপনারা আপনাদের মনুষ্যত্ব, আপনাদের বিবেক, আপনাদের চরিত্র বিসর্জন দিয়েছেন। অথবা অনেকে বলতে পারেন না, ভয়ে করেননি। ভয়টাও সত্য নয়। আপনাদের কিসের ভয়? আপনাদেরকে সাংবিধানিক পদ ছিল। আপনারা যদি পদত্যাগ করতে না চাইতেন, আপনাদের কেউ পদত্যাগ করাতে পারতো না। নির্বাচন কমিশনকে কেউ প্রেশার দিতে পারতো? রাস্তায় মারতো আপনাকে? মারলে মরে যেতেন, শারীরিকভাবে প্রহিত হতেন। আপনার শারীরিক প্রহারের চেয়ে যে এখন যে আপনি সামাজিকভাবে প্রহিত হবেন প্রতিদিন। সমাজ আপনাকে কেউ বিয়ের দাওয়াতে আপনি যান। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। আপনারা আগামী যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যান, আপনাদের আত্মীয় স্বজনের বিয়ের অনুষ্ঠানে যান, যে দেখেন তো লোকে আপনাদের কেমন সম্মান করে।
কেউ আপনাদের সম্মান করবে না, আপনাদের দিকে কেউ তাকাবে না ঘৃণা ভরে। যেখানে আপনারা বসবেন আশেপাশে কেউ বসবে না। এই আপনারা অর্জন করেছেন। আর ভয় কিছু হয় না। কেন? আপনাদের আগে যে নির্বাচন কমিশন ছিল, সেই নির্বাচন কমিশনে মাহবুব তালুকদার একজন ছিলেন না? উনি তো একাই ফাইট করেছেন সবার সঙ্গে। উনি একাই তো সরকারি যে আনুকূল্য উনি পাননি। কি আসে যায় ওনার? উনি বীরের মতো ফাইট করেছেন। উনাকে লোকে স্মরণ রেখেছে। আপনার মতো হাবিবুল আওয়াল, মোহাম্মদ আলমগীর, আহসান হাবিব খান, এরা কে এলো কে গেলো কেউ পাত্তা দেবে না। জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়েছেন 2.5 বছর কিছু অর্থনৈতিক সুবিধা লাভ করার জন্য, আর 2.5 বছর বিএমডব্লিউতে চড়ার জন্য। ধিক আপনাদেরকে। আমি শেষ করবো যে কথাটা বলি, নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন, শেষ। ওনাদের আর কিছু করার নাই। আমি মনে করি 7 জানুয়ারি একটা প্রহসনে নির্বাচন করার জন্য এই অপরাধে ওনাদের বিচার হওয়া উচিত। 7 জানুয়ারিতে পুরো জাতির সঙ্গে একটা বেইমানি করার জন্য, এবং এই বেইমানি করার জন্য কয়েকশো কোটি টাকা, প্রায় 1700 কোটি টাকার মতো যদ্দূর আমি জানি, অপচয় করার জন্য ওনাদের বিচার হওয়া উচিত। এই নির্বাচন কমিশনের প্রত্যেকটা লোককে যদি কঠোর দৃষ্টান্তমূলক সাজার আওতায় আনা যায়, কেবল তাহলেই আগামীতে নির্বাচন কমিশনার হতে এই সমস্ত ভৃত্য জাতীয় চরিত্র মেরুদণ্ডহীন ব্যক্তিরা 10 বার করে চিন্তা করবেন যে আমাকে তো সেই একই পরিণতি ভোগ করতে হবে। তা না হলে এই যে নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, কখনো হবে না। বিচার করতে হবে, প্রত্যেকটা লোকের বিচার করতে হবে। ইমিডিয়েট যেটা করতে হবে, এরা যেন কেউ দেশ থেকে পালাতে না পারে, তারপর তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করব এই অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কী ব্যবস্থা নেয় এটা দেখার জন্য। আমরা ব্যবস্থা দেখতে চাই। আমরা বারবার একই দৃশ্য দেখতে চাই না। বারবার নুরুল হুদা, KM নুরুল হুদা, বারবার হাবিবুল আওয়াল, এগুলো দেখতে চাই না। এর হাত থেকে আমরা মুক্তি চাই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।